সালফোনিয়াম কম্পাউন্ডস। তাহলে এই ধরনের কম্পাউন্ডস গাছ নিজেরাই তৈরি করে। এগুলো হচ্ছে লো মলিকুলার অর্গানিক কম্পাউন্ডস, যেগুলো গাছ নিজেরাই তৈরি করে। এবং এগুলো এই সমস্ত কম্পাউন্ড যদি গাছ তৈরি করে তাহলে গাছ নিজেদেরকে সেই স্ট্রেস কন্ডিশন থেকে নিজেদেরকে রক্ষা করতে পারে। তাছাড়া আছে গ্লাইসিবিটাইন, an amphoteric quaternary amine plays an important role as a compatible solute in plants under various stresses such as salinity or high temperature. যে কোনো ধরনের স্ট্রেস কন্ডিশন যখন গাছ থাকে তখন গাছের মধ্যে বিভিন্ন ধরনের লো মলিকুলার ওয়েট অর্গানিক কম্পাউন্ড যেগুলো তৈরি হয়, যেগুলো গাছকে স্ট্রেস কন্ডিশন থেকে রক্ষা করতে সহায়তা করে। এগুলোর মধ্যে গ্লাইসিন, বিটেন, তারপরে প্রোলিন, এগুলো কিন্তু এগুলোকে বলা হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট। গাছের অ্যান্টিঅক্সিডেন্ট মানুষের শরীরেও কিন্তু এগুলো দরকার হয়। এই গ্লাইসিবিটান এগুলো কিন্তু অ্যান্টিঅক্সিডেন্ট, অর্থাৎ অ্যান্টিঅক্সিডেন্টের কাজ হলো রোগ প্রতিরোধ ক্ষমতা। মানুষের ক্ষেত্রে যদি বলা হয় তাহলে এগুলো রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। যেমন হচ্ছে ভিটামিন সি, গ্লুটাথায়ন অর্থাৎ অ্যাসকর্বিক অ্যাসিড, এগুলো হচ্ছে মানুষের জন্য রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় এই ধরনের কম্পাউন্ড। তাহলে আর গাছের মধ্যে যেগুলো হয় সেগুলো গাছকে স্ট্রেস কন্ডিশন থেকে রক্ষা করতে সহায়তা করে। তাহলে হাই লেভেল অফ গ্লাইসিন বিটেইন অ্যাকুমুলেশন ওয়াজ রিপোর্টেড ইন মেজ অ্যান্ড সুগার কেন। তাহলে দেখা যাচ্ছে সুগার কেন এবং মেজে গ্লাইসিন বিটেইন, এটা হলো একটা অ্যামাইন, অ্যামাইন জাতীয় কম্পাউন্ড, অ্যাম্ফোটেরিক কোয়াটারনারি অ্যামাইন, যেটি অ্যাসিড এবং বেস দুটার সাথে বিক্রিয়া করতে পারে, তাদেরকে বলা হচ্ছে অ্যাম্ফোটেরিক কম্পাউন্ড। তাহলে হচ্ছে গ্লাইসিন বিটেন তৈরি হয় মেজ এবং সুগার কেনের মধ্যে। ইন কন্ট্রাস্ট প্ল্যান্ট স্পিসিস সাচ অ্যাজ রাইস, মাস্টার্ড, অ্যারাবিডোসিস and tobacco naturally do not produce glycine butane under stress condition. তাহলে মেজ অথবা সুগার কেনের তৈরি হলো ধানে কিন্তু গ্লাইসিন বিটেন, ধান, তারপর মাস্টার্ড। আর অ্যারাবিডোসিস একটা প্ল্যান্ট, যেটা হলো একটা হলো বেশি ছোট ছোট সিড। সাধারণত এই অ্যারাবিডোসিস প্ল্যান্টটা বিভিন্ন এক্সপেরিমেন্টে ব্যবহার করা হয়, এক্সপেরিমেন্টের কাজে ব্যবহার করা হয়। তো যাই হোক, তাহলে গাছ যখন স্ট্রেস কন্ডিশনে থাকে তারা বিভিন্ন ধরনের লো মলিকুলার ওয়েট অর্গানিক কম্পাউন্ড তৈরি করে তারা চেষ্টা করে সেই স্ট্রেস কন্ডিশন থেকে নিজেদের রক্ষা করতে। সেটি বলা হলো অ্যাকুমুলেশন অফ কম্পাটিবল অসমোলাইটস। Proline is also known to occur widely in higher plants and normally accumulates in large quantities in response to environmental stresses. Proline একটা, এটি একটা অসমোলাইটস এবং এটি হচ্ছে অ্যামোনিয়া অ্যাসিড, এক ধরনের অ্যামোনিয়া অ্যাসিড, অর্গানিক অ্যামোনিয়া অ্যাসিড। এটি তৈরি হয় গাছের মধ্যে যখন গাছ এনভায়রনমেন্টাল স্ট্রেস কন্ডিশনে থাকে, ড্রাউট বা হাই টেম্পারেচার স্ট্রেস, তখন এগুলো তৈরি হয়। আন্ডার হাই টেম্পারেচার fruit set in tomato plants fail due to the disruption of sugar metabolism and proline transport during the narrow window of male reproductive development. হচ্ছে হ্যাঁ, যখন টমেটো গাছ স্ট্রেস কন্ডিশনে পড়ে, হাই টেম্পারেচার স্ট্রেস, তখন টমেটো গাছের ফ্রুট সেট হয় না, তখন হচ্ছে সুগার মেটাবলিজম হতে পারে না এবং প্রোলিন ট্রান্সপোর্ট হতে পারে না। এটা হলো মেল অর্গান, যে সেই অর্গানের মধ্যে দিয়ে মেল অর্গান ডিজার্ভ হওয়ার কারণে এর মধ্যে দিয়ে প্রোলিন ট্রান্সপোর্ট না হওয়ার কারণে ফুড সেটিং হতে পারে না টমেটোতে। আদার অসমোলাইটস হচ্ছে 4 অ্যামাইনো বিউটারিক অ্যাসিড। A non-protein amino acid is widely distributed throughout the biological world to act as a compatible solute. তাহলে আদার অসমোলাইটস হচ্ছে 4 অ্যামাইনো বিউটারিক অ্যাসিড, এগুলো প্ল্যান্ট তৈরি করে ওয়াইডলি, বিভিন্ন ধরনের প্ল্যান্ট তৈরি হয় যেটি গাছের মধ্যে তৈরি হয়, এই গাছকে স্ট্রেস কন্ডিশন থেকে রক্ষা করতে সহায়তা করে। আমাদের এতক্ষণ আমরা বললাম যে গাছ কিভাবে টেম্পারেচার, হাই টেম্পারেচার নিজেদেরকে কোপ করতে পারে, নিজেদেরকে খাপ খেয়ে নিতে পারে। সেটির একটা স্কিমেটিক ডায়াগ্রাম এখানে দেওয়া আছে। স্কিমেটিক ডায়াগ্রাম, মেকানিজম টু কোপ উইথ হাই টেম্পারেচার স্ট্রেস। গাছ চেষ্টা করে ফিজিওলজিক্যাল অল্টারেশন করতে, মরফো অ্যানালিটিক্যাল অল্টারেশন, বায়োকেমিক্যাল অল্টারেশন, এই তিনটি প্রক্রিয়ার মাধ্যমে চেষ্টা করে গাছ সেই স্ট্রেস কন্ডিশনে, হাই টেম্পারেচার স্ট্রেসে নিজেদেরকে খাপ খেয়ে নিতে চেষ্টা করে। ফিজিওলজিক্যাল অ্যালটারেশন কি করে? অ্যাকুমুলেশন অফ কম্পাটিবল অসমোলাইটস, আমরা যেগুলো বললাম, গাছ চেষ্টা করে ভিতরে তার নিজের মেকানিজমের মাধ্যমে অসমোলাইটস তৈরি করা, যেগুলো স্ট্রেস কন্ডিশনে গাছে তৈরি হয়ে গাছকে স্ট্রেস কন্ডিশন থেকে রক্ষা করতে সহায়তা করে। তাহলে এটা তৈরি হলে ইনক্রিজড রিটেনশন অফ ওয়াটার ইন প্ল্যান্টস, যদি তৈরি হয় তাহলে গাছের মধ্যে পানি ধরে রাখার ক্ষমতা বাড়ে।
বেটার স্টোমাটার রেগুলেশন খোলা এবং বন্ধ সেটির রেগুলেশন ঠিক মতো হয়, এবং এনহ্যান্স ফটোসিনথেসিস, যার ফলে গাছের মধ্যে ফটোসিনথেসিস হয় এবং গাছ স্ট্রেস কন্ডিশনের দিকে থাকতে পারে। মরফো অ্যানাটমিক্যাল অল্টারেশন, রিডিউস সেল স্যার, সাইজ। হ্যাঁ বলো। স্যার যদি একটু জোরে আরেকটু আস্তে বলেন। আস্তে আগানো যায় তাহলে ভালো হতো, আচ্ছা ক্যাচ করা যাচ্ছে না ঠিক সব। আছে, আমরা বললাম যে ফিজিওলজিক্যাল অল্টারেশন গাছের মধ্যে শারীরবৃত্তিক কিছু প্রক্রিয়ার মাধ্যমে গাছ চেষ্টা করে নিজেদেরকে স্ট্রেস কন্ডিশনে খাপ খাইয়ে নিতে। সেটির একটা আমরা বললাম যে অ্যাকুমুলেশন অফ কম্পাটিবল অসমোলাইটস, গাছ নিজেদের মধ্যে কিছু লো মলিকুলার ওয়েট অর্গানিক কম্পাউন্ড তৈরি করে, যেটির মাধ্যমে গাছের স্ট্রেস কন্ডিশনে টিকে থাকতে সহায়তা করে। যদি এটি তৈরি হয় গাছের মধ্যে, তাহলে গাছের মধ্যে গাছ পানি ধারণ ক্ষমতা তার বাড়ে, বা স্টোমাটা রেগুলেশন, স্টোমাটা খোলা বন্ধ হওয়া যে নির্দিষ্ট সময় সেটি হতে পারে, যার ফলে গাছের মধ্যে ফটোসিনথেসিস ঠিক মতো হয় এবং গাছ হাই টেম্পারেচারে নিজেদেরকে খাপ খাইয়ে নিতে পারে। আর মরফোলজিক্যাল অল্টারেশন কি হয়, সেটি হলো গাছ চেষ্টা করে তাদের রিডিউস সেল সাইজ, তারপরে প্রয়োজন বোধে তার ক্লোজার অফ স্টোমাটা চেষ্টা করে স্টোমাটা বন্ধ করে দিতে, যার ফলে যাতে তার পানিটা বের হয়ে যেতে না পারে সেই জন্য সে স্টোমাটাটা বন্ধ করে দেয়। তারপরে ইনক্রিজ স্টোমাটা অ্যান্ড ট্রাইকোমেটাস ডেনসিটিস, স্টোমাটার আশেপাশে হেয়ারি সাবস্টেন্স বা ট্রাইকোমেটাস থাকে, হচ্ছে ট্রাইকোমেটাসের রুট হেয়ার যেটিকে বলা হয়, হেয়ারি সাবস্টেন্স থাকে, সেটির পরিমাণ বাড়ায় স্টোমাটার ইনক্রিজ স্টোমাটাল এবং ট্রাইকোমেটাস ডেনসিটিস, অর্থাৎ যার মাধ্যমে যাতে পানি লস যাতে না হয় সেই অবস্থায় তারা তৈরি করার চেষ্টা করে। গ্রেটার জাইলেম ভিসেল তৈরি হয়, যার মধ্যে দিয়ে তোমার ট্রান্সলোকেশন হতে পারে বিভিন্ন নিউট্রিয়েন্ট এলিমেন্ট বা বিভিন্ন ধরনের যে কম্পাউন্ড গাছের জন্য প্রয়োজনীয় সেগুলো ট্রান্সলোকেট হতে পারে জাইলেম ভিসেলের মাধ্যমে। আর বায়োলজিক্যাল অ্যাল্টারেশন হচ্ছে ইনক্রিজড অ্যান্টিঅক্সিডেন্ট প্রোডাকশন, গাছের মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট গ্লাইসিবিটেন, তারপরে অ্যাসকর্বিক অ্যাসিড, তারপরে হচ্ছে টমেটোতে তৈরি হয় সেই নাম ভুলে গেলাম এই মুহূর্তে, গ্লাইসিবিটেন, অ্যাসকর্বিক অ্যাসিড, গ্লুটাথাইন, এগুলো হচ্ছে অ্যান্টিঅক্সিডেন্ট। এগুলো প্ল্যান্টের জন্য দরকার, যেগুলো এগুলো কিন্তু মানুষের জন্য দরকার। এগুলো কিন্তু অ্যান্টিঅক্সিডেন্ট কিন্তু বাজারে কিনতে পাওয়া যায়, যে কুমড়া বা পেঁয়াজ এই সমস্ত ভেজিটেবলে তোমার গ্লুটাথাইন থাকে। আবার গ্লুটাথাইন কিন্তু মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, যেমন আমরা ভিটামিন সি বাজার থেকে কিনে খাই, সেমনি কিন্তু বাজারে কিন্তু ওই গ্লুটাথাইন এগুলো কিন্তু কিনতে পাওয়া যায়, যেগুলো মানুষের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়। এবং তারপরে কি হয়, অ্যান্টিঅক্সিডেন্ট যদি গাছের মধ্যে বেশি থাকে রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায় বা স্ট্রেস কন্ডিশনে গাছকে টিকে রাখতে সহায়তা করবে, যার ফলে কি হবে, ডিক্রিজ রস জেনারেশন, যেটা হলো রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পেসিস, যেগুলো গাছের মধ্যে অক্সাইড আয়ন হাইড্রোক্সাইড আয়ন তৈরি হয়, যেগুলো গাছের জন্য কিন্তু ক্ষতিকর। তাই এই সমস্ত ক্ষতিকর রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পেসিস যাতে তৈরি হতে না পারে, সেই ক্ষেত্রে এই অ্যান্টিঅক্সিডেন্ট গুলো বাধা প্রদান করে। রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পেসিস হচ্ছে রস, যেগুলো হাইড্রোক্সাইড আয়ন বা অক্সাইড আয়ন ও -2 -2, ও মাইনাস মাইনাস, সেগুলো অক্সাইড আয়ন, এগুলো গাছের জন্য ক্ষতিকর, এগুলো তৈরি হতে বাধা প্রদান করে এই অ্যান্টিঅক্সিডেন্ট। লেস ফটো অক্সিডেটিভ ড্যামেজ, হলো আলোর মাধ্যমে যাতে ড্যামেজ না হয়, আলোর সংস্পর্শে এসে কোনো কিছু অক্সিডেশন হওয়া, সেটি হচ্ছে ফটো অক্সিডেটিভ ড্যামেজ। আলোর মাধ্যমে গাছের যে ক্ষতি হতে পারে, হাই লাইট ইন্টেন্সিটি থাকলে গাছের অনেক সময় কিন্তু ক্ষতি হয়, সেই ক্ষতির প্রভাবকে কমাতে সহায়তা করে। তাহলে এগুলো অ্যান্টিঅক্সিডেন্ট তৈরি হয়, তাহলে রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পেসিস গাছে তৈরি হতে পারে না, ফটো ড্যামেজ হয় না। মেইনটেইন ক্লোরোপ্লাস্ট মেমব্রেন ইন্টিগ্রিটি, যার ফলে ক্লোরোপ্লাস্টের যে গঠন স্ট্রাকচার সেটি কিন্তু অভিন্ন থাকে, আগের অবস্থায় থাকে, স্বাভাবিক অবস্থায় থাকে, যার ফলে কিন্তু ক্লোরোপ্লাস্টের গ্রানাই, যেটি সালোক সংশ্লেষণ ফটোসিনথেসিস প্রক্রিয়া হয়, সেটি চলতে পারে, যার ফলে কিন্তু ইমপ্রুভড হাই টেম্পারেচার স্ট্রেস টলারেন্স, গাছের মধ্যে ইমপ্রুভ স্ট্রেস হাই টেম্পারেচারের কারণে গাছের যে ক্ষতি হতো সেই ক্ষতি থেকে গাছ নিজেদেরকে রক্ষা করে। তাহলে এই তিনটি ফিজিওলজিক্যাল, মরফো অ্যানাটমিক্যাল এবং বায়োকেমিক্যাল অল্টারেশন, এই প্রক্রিয়ার মাধ্যমে গাছ স্ট্রেস কন্ডিশনে নিজেদেরকে তার খাপ খাইয়ে নেওয়ার চেষ্টা করে। স্যার হ্যাঁ বলো।
স্যার রস এর নেগেটিভ চার্জটা কত বললেন? 2? 2 মাইনাস, অক্সিজেনের উপরে 2টা মাইনাস চার্জ, নেগেটিভ চার্জ হলো অক্সাইড আয়ন। নেগেটিভ চার্জে কিন্তু সাধারণত ওই যে রস রিঅ্যাক্টিভ অক্সিজেন স্পেসিস, এটি গাছের জন্য ক্ষতিকর, এটি গাছের মধ্যে তৈরি হয়, অথবা ফটো ড্যামেজ হয়। গাছের মধ্যে কিন্তু আলো যদি বেশি হয়, লাইট ইন্টেন্সিটি একটা নির্দিষ্ট আলোর একটা নির্দিষ্ট প্রখরতায় কিন্তু, বিশেষ করে C3 যেগুলো প্ল্যান্ট, সেগুলোর ক্ষেত্রে একটা নির্দিষ্ট আলো থেকে তাদের সালোকসংশ্লেষণ বেশি হয়। এরপরে কিন্তু আলোক তীব্রতা বাড়লে তাদের কিন্তু সালোকসংশ্লেষণ কিন্তু আস্তে আস্তে একটা পিক হয়ে একটা নির্দিষ্ট তাপমাত্রায় এটি সর্বোচ্চ পর্যায়ে পৌঁছে, এরপরে কিন্তু আলোক আলোর তীব্রতা বাড়লে কিন্তু এর সালোক সংশ্লেষণ প্রক্রিয়া কমে যায়, কারণ এখানে ফটো ড্যামেজ ঘটে। ফটো ড্যামেজ হওয়ার কারণে অক্সিজেন সমন্বয় ঘটার ফলে কিন্তু গাছের জন্য এই যে স্ট্রেস কন্ডিশন তৈরি হয়, বা হাই লাইট ইন্টেন্সিটি গাছের জন্য ক্ষতির কারণ হয়ে দাঁড়ায়। স্ট্রেস, তাহলে লাইটও এক ধরনের স্ট্রেস হতে পারে। কম লাইট যেমন স্ট্রেস, কম লাইটে যেমন আমাদের অনেক ফসল হয় না, সেই ক্ষেত্রে কিন্তু অনেক যদি লাইটের পরিমাণ যদি বেশি হয়, তাহলে কিন্তু গাছের জন্য ক্ষতির কারণ হয়। পরে ফটো রেসপিরেশন হতে পারে, লাইট যদি বেশি হয়ে যায়, ফটো রেসপিরেশন যদি হয়, রেসপিরেশন যদি বেশি হয়, তাহলে তোমার কিন্তু ফটোসিনথেসিসের মাধ্যমে যে প্রোডাক্ট তৈরি হবে, সেটা কিন্তু রেসপিরেশনের মাধ্যমে সেটা কিন্তু লস হবে। তাহলে হচ্ছে schematic representation of morphological, physiological and biochemical interaction of plants to cope with high স্যার temperature stress. হ্যাঁ, স্যার আপনার কথা খুব আস্তে শোনা শোনা যাচ্ছে না? যাচ্ছে, শোনা যাচ্ছে না। এখনো শোনা যায়? স্যার আরেকটু জোরে বললে ভালো হয়। আরো তো আমি জোরে বলতে পারি না। স্যার শোনা তাহলে যাচ্ছে না, অনেক আস্তে শোনা। এখনো শোনা যায় না? এখন ঠিক আছে। এখন শোনা যায়? এখন জি স্যার, আপনি বলেন। এরপর হচ্ছে the following are the high temperature injuries in plants. প্ল্যান্টে তাহলে হাই টেম্পারেচারের কারণে কি কি ধরনের ইনজুরি হয়? একটা হচ্ছে মিনারেল নিউট্রিশন, মিনারেল নিউট্রিশনের অভাব সৃষ্টি হয় গাছের মধ্যে, পুষ্টি উপাদানের অভাব হয় যদি গাছ উচ্চ তাপমাত্রায় থাকে। হাই টেম্পারেচার স্ট্রেস causes reduction in absorption and subsequent assimilation of nutrients. একদিকে গাছ তার পুষ্টি উপাদান উচ্চ তাপমাত্রায় যদি গাছ থাকে, হাই টেম্পারেচার থাকলে একদিকে গ্রহণ করতে পারে না, পরবর্তীতে অন্যদিকে কিন্তু এটি তার যে পরিবহন প্রক্রিয়ায় বাধাগ্রস্ত হয়ে সেটি কিন্তু গাছ আত্তীকরণ করতে পারে না, সেটিতে বাধাগ্রস্ত হয়। তারপরে অ্যাবজর্পশন অফ ক্যালসিয়াম ইজ রিডিউসড এট টেম্পারেচার অফ 28 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার ইন মেজ। মেজের ক্ষেত্রে যদি তাপমাত্রা 28 ডিগ্রি সেন্টিগ্রেড হয়, তাহলে কিন্তু মাটি থেকে গাছ ক্যালসিয়াম গ্রহণ করতে পারে না। Nutrient uptake is affected by both soil and air temperature in rice. রাইসের ক্ষেত্রে মাটির তাপমাত্রা বাড়লে বা ইনভার্নাল টেম্পারেচার যদি বাড়ে, তাহলে গাছের নিউট্রিয়েন্ট গ্রহণ করার ক্ষমতা কমে যায়। তবে নাইট্রেট রিডাকটিভ অ্যাক্টিভিটি ডিক্রিজ আন্ডার হাই টেম্পারেচার স্ট্রেস। এনজাইম নাইট্রেট রিডাকটেজ, সেই এনজাইমের কার্যকারিতা কমে যায় যদি গাছ উচ্চ তাপমাত্রায় থাকে। তাহলে গাছে উচ্চ তাপমাত্রায় থাকলে এই ধরনের মিনারেল নিউট্রিশনের ঘাটতি দেখা যায়। বিভিন্ন ধরনের স্পেসিফিক বলা হলো যে মেজের ক্ষেত্রে গাছ ক্যালসিয়াম গ্রহণ করতে পারে না। এছাড়া নিউট্রিয়েন্ট এফেক্ট বোথ, সয়েলের তাপমাত্রা বা ইনভার্নাল তাপমাত্রা বাড়ে, তাহলে যে কোনো পুষ্টি উপাদানের গ্রহণ ক্ষমতা কিন্তু কমে যায়। এছাড়া এনজাইমের কার্যকারিতা, বিশেষ করে নাইট্রেট রিডাকটাস এনজাইমের কার্যকারিতা কমে যায় যদি গাছ হাই টেম্পারেচারে থাকে। Fruit growth. High temperature even for short period affects crop growth, especially in temperate crops like wheat. হাই টেম্পারেচারে যদি অল্প দিন থাকে, অল্প কয়েকদিন থাকে, তাহলে কিন্তু গাছের বৃদ্ধি কমে যেতে পারে। বিশেষ করে আমরা রিপ্রোডাক্টিভ পর্যায়ে যে বৃদ্ধি আমরা গমের ক্ষেত্রে বলেছি, সেটা হলো যদি তাপমাত্রা বেশি হয়, তাহলে কিন্তু গমের বিশেষ করে রিপ্রোডাক্টিভ স্টেজ পোলেন ফর্মেশন বাধাগ্রস্ত হয়। হাই টেম্পারেচার রিডিউস দ্য গ্রোথ অফ শুট অ্যান্ড ইন টার্নস রিডিউস রুট গ্রোথ। হাই টেম্পারেচারের কারণে গাছের যদি শুট গ্রোথ কমে যায়, শাখা প্রশাখা পাতা এগুলোর বৃদ্ধি যদি কমে যায়, তাহলে কিন্তু আলটিমেটলি রিডিউস অলসো রুট গ্রোথ, গাছের রুটের গ্রোথও কিন্তু কমে যায়।
High soil temperature is more crucial as damage to the roots is severe, resulting in substantial reduction in shoot growth. মাটির তাপমাত্রা যদি বেড়ে যায় তাহলে মাটির তাপমাত্রা বাড়লে মাটির মধ্যে যে প্ল্যান্টের রুট থাকে সেই রুটের বৃদ্ধি কমে যায়, যার ফলে বা রুট ড্যামেজ ঘটে, যার ফলে রুট ড্যামেজ যদি হয় তাহলে গাছ মাটি হতে পুষ্টি উপাদান গ্রহণ করতে না পারার কারণে গাছের শুট গ্রোথ কিন্তু কমে যায়। High temperature at 38 degrees centigrade in rice reduce plant height, root elongation and smaller roots. তাহলে high temperature above 38 degree centigrade in rice গাছ খর্বাকৃতির হয়, প্ল্যান্ট হাইট কমে যায়, রুট ইলংগেশন কমে যায় এবং গাছের রুটগুলো ছোট হয়। তাহলে প্ল্যান্ট হাইট যদি কমে যায়, রুট যদি ছোট হয় তাহলে গাছের বাড়তি কম হবে, গাছের কিন্তু আলটিমেটলি ফলন কমে যাবে। হ্যাঁ, পোলেন ডেভেলপমেন্ট। হাই টেম্পারেচার ডিউরিং বুটিং স্টেজ রেজাল্টস ইন পোলেন অ্যাবর্শন। ধানের ক্ষেত্রে 40 ডিগ্রি বা তার বেশি যদি তাপমাত্রা হয় তাহলে কিন্তু ধানের রিপ্রোডাক্টিভ স্টেজ, বিশেষ করে বুটিং স্টেজ বা প্যানিক্যাল ইনিশিয়েশন স্টেজ ক্ষতিগ্রস্ত হবে। হওয়ার ফলে পোলেন ডেভেলপমেন্ট ঠিকমতো হবে না, অথবা পোলেন ডেভেলপমেন্ট যদি ঠিকমতো না হয় তাহলে স্টিগমা কিন্তু সেই পোলেন রিসিভ করতে পারবে না, যার ফলে কিন্তু ধান চিটায় পরিণত হবে। এবং ইন হুইট টেম্পারেচার হায়ার দ্যান 27 ডিগ্রি সেন্টিগ্রেড কজ আন্ডার ডেভেলপমেন্ট অফ অ্যান্থার। যদি 27 ডিগ্রি তাপমাত্রা বেশি হয় গমের ক্ষেত্রে রিপ্রোডাক্টিভ ফেজে গিয়ে, তাহলে অ্যান্থার পোলেন পরাগ যেটি পোলেন অ্যান্থার সেটি কিন্তু সঠিকভাবে গঠন হতে পারে না, অ্যান্ড লস অফ ভায়াবিলিটি অফ পোলেন, যার ফলে পোলেন কিন্তু ভায়াবল থাকে না। অ্যান্থার যদি সঠিকভাবে ডেভেলপমেন্ট না হয় পোলেন কিন্তু ভায়াবল থাকে না, যার ফলে কিন্তু পরাগায়ন হতে পারে না, যার ফলে কিন্তু হুইট চিটায় পরিণত হয়। এই জন্য বলা হয় যে 30 নভেম্বরের পরে কিন্তু আমাদের দেশে হুইট বোনার জন্য কিন্তু সাজেস্ট করা হয় না। A temperature of 30 degrees centigrade for 2 days at reduction division stage decreased gain by drastical reduction in grain set. তাহলে হচ্ছে আমরা 27 ডিগ্রির কথা বললাম, যদি 30 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা হয় গমের ক্ষেত্রে ফর 2 days at reduction division stage, যখন মিয়োসিস প্রক্রিয়া ঘটে তোমার রিপ্রোডাক্টিভ স্টেজে গিয়ে, তখন কিন্তু ডিক্রিজ গেন ইল বাই ড্রাস্টিক রিডাকশন ইন গ্রেন সেট, গ্রেন সেট হতে পারে না, যার ফলে ফলন কমে যায়, অর্থাৎ গম তখন চিটায় পরিণত হয়। এভাবে দেখা যায় যে হাই টেম্পারেচারের কারণে পোলেন ডেভেলপমেন্ট ক্ষতিগ্রস্ত হয়, গাছের রিপ্রোডাক্টিভ স্টেজ ড্যামেজ হয়ে যায়, তার ফলে কিন্তু ফলন আমরা ধান বা গম সিরিয়াল ক্রপ বিশেষ করে সেগুলো কিন্তু চিটায় পরিণত হয়। Spikeless sterility in rice. High temperature causes spikeless sterility in rice. ধানের ক্ষেত্রে বিশেষ করে বলা হয়েছে যে তাপমাত্রা বেশি হলে স্পাইকলেস স্টেরিলিটি, চিটা ধান যেগুলো হয় আমরা বলি ইংলিশে বলা হলো স্টেরাইল স্পাইকলেটস পার প্যানিক্যাল। একটা শীষে কয়টা চিটা ধান থাকে হলো, আর একটা হলো গ্রেনস পার প্যানিক্যাল, একটা হলো ভালো ধান সেটি বলা হয় গ্রেন, আর স্টেরাইল স্পাইকলেটস সেটি হলো চিটা ধান। তাহলে এই টেম্পারেচার যদি হাই হয়ে যায় বা আমরা লো টেম্পারেচারের কথা বলেছি সেখানে হয় হাই টেম্পারেচারের কারণে বুটিং এন্ড ফ্লাওয়ারিং স্টেজ আর দ্য স্টেজেস মোস্ট সেনসিটিভ টু হাই টেম্পারেচার হুইচ মে সামটাইমস লিড টু কমপ্লিট স্টেরিলিটি। তাহলে দেখা যাচ্ছে অনেক সময় দেখা যায় তাপমাত্রা বেড়ে গেলে সেটি কিন্তু ধানের কমপ্লিট স্টেরিলিটি হতে পারে। যদি তোমার এই মার্চ মাসের দিকে তাপমাত্রা হঠাৎ করে বেড়ে যায় তাহলে কিন্তু দেখা যায় যে অনেক সময় ধান চিটায় পরিণত হয়। Humidity also plays a vital role in increasing the spikeless sterility at increased temperature. তাপমাত্রার সাথে সাথে যদি হিউমিডিটি বেড়ে যায় তাহলে কিন্তু স্পাইকলেস স্টেরিলিটিকে আরো এনহ্যান্স করে। তাহলে ধানের ক্ষেত্রে স্পাইকলেস স্টেরিলিটি বিশেষ করে আমাদের বোরো ধান যেটি সেটির ক্ষেত্রে কিন্তু স্পাইকলেস স্টেরিলিটি হতে পারে। আমন ধানে এটি খুব একটা ঘটে না, কারণ আমন ধানে যখন প্যানিক্যাল ফর্মেশন হয়, গ্রেন যখন প্যানিক্যাল ইনিশিয়েট করে তখন কিন্তু তাপমাত্রা আস্তে আস্তে কমে যায়, সেপ্টেম্বর বা অক্টোবরে তাপমাত্রা কমে যায়, সেখানে কিন্তু আমন ধানের সমস্যা নাই, কিন্তু বোরো ধানের স্পাইকলেস স্টেরিলিটি হতে পারে। একদিকে লো টেম্পারেচারের কারণে হতে পারে যদি আর্লি ম্যাচুরিং ভ্যারাইটি আমরা লাগাই, অন্যদিকে আবার কিন্তু যেগুলো একটু যদি ফেব্রুয়ারি মাসে বিশেষ করে আমাদের 28 বিধান 28 ধান যেটি সেটা কিন্তু অনেক সময় ফার্মাররা কি করে তাদের ক্রপিং যে সিস্টেম সেটিকে চেঞ্জ এনে তারা ধরো রাইস বেস ক্রপিং সিস্টেম যেখানে ছিল, অর্থাৎ যেখানে তারা বোরো ধান ফলোড বাই টিয়ামন ধান করতো, সেখানে তারা এখন কিন্তু তাদের হাতের কাছে অনেক
শর্ট ডিউরেশন আমন ধানের ভ্যারাইটি আছে, সেটি তারা কি করে, তারা আমন ধান হারভেস্ট করে ওই জমিতে ওই শর্ট ডিউরেশন আমন ধান হারভেস্ট করে ওই জমিতে তারা একটা সরিষার চাষ করে। শর্ট ডিউরেশন সরিষার ভ্যারাইটি আছে, তো অনেক জায়গায় গোল আলুর চাষ করে। এই আলুটা হারভেস্ট করে তারা কিন্তু ওই জমিতে বিধান 28 ধান চাষ করে। যা ক্লাস করি আর 10 মিনিট। 10 মিনিট আছে ক্লাসে। বিধান যা 28 চাষ করে। এই বিধান 28 হ্যাঁ ওই হ্যাঁ নয়ন গেছে রাসেল গেছে কিছুক্ষণ আগে। তাহলে আমরা বলছিলাম যে বিধান 28 হারভেস্ট করে ফেব্রুয়ারি মাসে তারা, সরি, সরিষা হারভেস্ট করে ফেব্রুয়ারি মাসে তারা বোরো ধান চাষ করে। তো এই ধানের ক্ষেত্রে কিন্তু অনেক সময় যেহেতু ওই এপ্রিল মাসে টেম্পারেচার যখন বেড়ে যায় তখন কিন্তু এখানে স্পাইকলেস স্টেরিটি হতে পারে। স্কর্চিং অফ লিভস এন্ড টুইগস, তাহলে অনেক সময় হাই টেম্পারেচার লিড টু ডিহাইড্রেশন এন্ড লিভস আর স্কচড। হাই টেম্পারেচারের কারণে গাছের অনেক সময় পানির অভাব পরিলক্ষিত হয় টেম্পারেচার বেড়ে যাওয়ার কারণে, যার ফলে কিন্তু গাছের পাতা পানির অভাবে অনেক সময় এরকম স্কর্চিং হয়ে যায়। ফিজিওলজিক্যাল ডিসঅর্ডার, হাই টেম্পারেচার ডিস্টার্ব দ্য ফটোসিনথেসিস এন্ড রেসপিরেশন। হাই টেম্পারেচারের কারণে ডিস্টার্ব হয় ফটোসিনথেসিস এবং রেসপিরেশনের ব্যাঘাত সৃষ্টি হয়। ইনজুরি ডিউ টু স্কর্চিং সান, high temperature causes injury on the exposed area of the plants like bark. It is known as sun scald. গাছের পাতা বা বার্কে হাই টেম্পারেচারের কারণে ইনজুরি সৃষ্টি হয়। হাই টেম্পারেচারে উচ্চ তাপমাত্রায় যখন গাছের পাতা থাকে তখন বা বাকল থাকে তখন ইনজুরি সৃষ্টি হতে পারে, সেটাকে বলা হচ্ছে সান স্ক্যাল্ড। আর হলো এটাও সানস্ক্যাল্ড, সানস্ক্যাল্ডের কারণে এই ধরনের পাতায় ইনজুরি সৃষ্টি হতে পারে। বার্নিং অফ সিম্পটম গুলো দেখা যায় সাধারণত চারা গাছ, ইয়াং সিডলিংস ডিউ টু হাই সয়েল টেম্পারেচার, মাটির তাপমাত্রা বাড়ার কারণে দেখা যায় যে গাছের মধ্যে ওয়াটার সোকড লেশান তৈরি হয়, যেগুলো হয় বার্নিং অফ সিডলিংস। এবং এই বার্নিং অফ পাতায় যদি এরকম পুরার পাতায় যদি এরকম ওয়াটার সোকড লেশান তৈরি হয় তাহলে গাছের সবুজ অংশ আর থাকে না, ফলে কিন্তু গাছ ফটোসিনথেসিস করতে পারে না এবং চারা গাছ কিন্তু মারা যেতে পারে। স্টেম গার্ডল, হাই সয়েল টেম্পারেচার কজেস স্টেম স্কর্সেস, স্টেমের মধ্যে স্কর্স পুড়ে যায় এবং গ্রাউন্ড লেভেল মনে হয় ফুলে যায়, স্টেম গুলো ফুলে যায়, এরকম ইনজুরিকে বলা হচ্ছে স্টেম গার্ডল। তারপর হচ্ছে সানবার্ন, সানবার্ন টেম্পারেচার বিভিন্ন জায়গায় হতে পারে, পাতায় হতে পারে, ফুলে হতে পারে, ইভেন ফলে হতে পারে। সান এক্সপোজার ক্যান জেনারেট ক্রিটিক্যালি হাই টেম্পারেচার ইন প্ল্যান্ট টিস্যুস। সান যদি গাছে উচ্চ তাপমাত্রা সূর্যালোকে যদি গাছ এক্সপোজার থাকে দীর্ঘ সময়, ক্যান জেনারেট ক্রিটিক্যালি হাই টেম্পারেচার ইন প্ল্যান্ট টিস্যুস। গাছের টিস্যুতে হাই টেম্পারেচার, গাছের বিভিন্ন অংশে টিস্যু থাকে, পাতা, ফুল, ফলে যে টিস্যুগুলো থাকে সেই টিস্যুগুলো ক্রিটিক্যালি হাই টেম্পারেচার থাকার কারণে এই টিস্যুগুলোতে ডিহাইড্রেশন হয়ে যায় এবং সেলগুলো মারা যায়। সানবার্ন ইজ ইনজুরি টু অ্যাবভ গ্রাউন্ড প্ল্যান্ট পার্টস, লিভস, বার্ক, ফ্লাওয়ার্স এন্ড ফ্রুটস caused by excessive exposure to solar radiation। অর্থাৎ গাছ দীর্ঘ সময় যদি তীক্ষ্ণ সূর্যালোকে থাকে তাহলে গাছের মধ্যে উচ্চ তাপমাত্রা তৈরি হয়, গাছের বিভিন্ন অঙ্গে পাতার মধ্যে যে কোষ থাকে, টিস্যু থাকে, সে সমস্ত জায়গায় শুধু পাতা, কাণ্ড, ফুল, বার্ক এই সমস্ত জায়গায় টিস্যুগুলো মরে যাওয়ার কারণে এই সানবার্ন ইনজুরি হয়। তাহলে এই ধরনের ইনজুরি দেখা যায় সেটি পাতায় হতে পারে, ফলে হতে পারে, অথবা গাছ থাকে অবস্থা আপেল ফলে এই ধরনের ইনজুরি হতে পারে, অথবা ফুলে এই ধরনের সানবার্ন ইনজুরি হতে পারে। অর্থাৎ সানবার্ন ইনজুরি ইন ফলেজ, পাতা এরকম সানবার্নের কারণে সবুজ পাতা এরকম পোড়া পাতা মনে হয় সামার ফলেজে। এগুলো হচ্ছে হাই টেম্পারেচার কারণে গাছে যে বিভিন্ন ধরনের ইনজুরি দেখা যায়, সেই ইনজুরি গুলো। তো মিটিগেশন অফ হাই টেম্পারেচার স্ট্রেস থ্রু অ্যাগ্রোনমিক ম্যানেজমেন্ট। হ্যাঁ, তাহলে কিভাবে সেটিকে মিটিগেট করা যেতে পারে? লো টেম্পারেচারের মতো এখানে আছে হচ্ছে ডেভেলপমেন্ট অফ রেজিস্ট্যান্ট ভ্যারাইটিস থ্রু ব্রিডিং প্রোগ্রাম। ব্রিডিং প্রোগ্রামের মাধ্যমে রেজিস্ট্যান্ট ভ্যারাইটি, উচ্চ তাপমাত্রা প্রতিরোধী জাত আবিষ্কার করা। কিভাবে করা যেতে পারে? দুইটি ধাপের মাধ্যমে। প্রথম হচ্ছে যে আমাদের 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 এনভায়রনমেন্টে কি কি
উচ্চ তাপমাত্রা প্রতিরোধ করতে পারে এরকম কোনো জাত আছে অথবা ওয়াইল্ড কোনো জাত যদি থাকে, সেই জাতকে আমাদেরকে প্রথমে শনাক্ত করতে হবে যে এই ওয়াইল্ড জাতটা টিকে থাকতে পারে। যেমন আমরা দেখি যে অনেক আগাছা উচ্চ তাপমাত্রায় কিন্তু কিছুই হয় না, অনেক এরকম উইড আছে। তাহলে এই উইড থেকে এই জিনটা যদি আমরা আইসোলেট করতে পারি, এই জিনটা আইসোলেট করে ট্রান্সফার অফ রেজিস্ট্যান্ট জিন টু কাল্টিভেটেড ভ্যারাইটি ফ্রম ওয়াইল্ড ওয়ান থ্রু সাকসেসফুল ক্রসিং। ক্রসিং হোক অথবা জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে এই যে জিনটি দায়ী উচ্চ তাপমাত্রায় গাছকে টিকিয়ে রাখতে সহায়তা করে, সেই জিনটি আমাদের কাল্টিভেটেড স্পেসিসের মাধ্যমে কাল্টিভেটেড স্পেসিসের মধ্যে এটিকে ইন্ট্রোডিউস করতে হবে, ইনসার্ট করতে হবে এই জিনকে। এটি হতে পারে ক্রসিং এর মাধ্যমে হতে পারে অথবা জেনেটিক ইঞ্জিনিয়ারিংয়ের মাধ্যমে। যাই হোক, আমাদেরকে যেটি প্রথম কাজ সেটি হচ্ছে হাই টেম্পারেচার রেজিস্ট্যান্ট ভ্যারাইটি আমাদের ডেভেলপ করতে হবে। তো হচ্ছে সিলেকশন অফ অ্যাপ্রোপ্রিয়েট সাইট, হচ্ছে আমাদের সাইট সিলেকশন করতে হবে এমন জায়গায় যেখানে কিন্তু তাপমাত্রা কিছুটা মিটিগেট করার করতে সাহায্য হয়। সেটা হলো লার্জ ওয়াটার বডিজ অ্যাডজাসেন্ট টু দ্য ক্রপ ফিল্ড। তাহলে আমাদের যে ফসলের ক্ষেত আছে সেখানে যদি ওয়াটার বডিজ থাকে, পুকুর থাকে, নদীর পাশে যদি হয়, সেই পুকুরের পানি কিন্তু তাপমাত্রা কিছুটা কমাতে সহায়তা করে। হেল্পফুল টু মিনিমাইজ দ্য হাই টেম্পারেচার ইফেক্টস, পরিবেশের তাপমাত্রা কিছুটা কমাতে সহায়তা করে, যার ফলে এই সমস্ত এলাকায় ওয়াটার বডির কাছে সেগুলো কিন্তু হাই টেম্পারেচার থেকে রক্ষা পায়। হচ্ছে সাদার্ন সাইড অফ দ্য ফিল্ড শুড বি কেপ্ট প্রোভাইডেড উইথ ট্রি প্ল্যান্টেশন টু প্রোটেক্ট সানলাইট। দক্ষিণ পাশ যেখানে দিকে সূর্য থাকে সেই পাশে আমাদের টি প্ল্যান্টেশন করতে হবে, যাতে করে সরাসরি ফসলের ক্ষেতে এই প্রখর সূর্যালোক পড়তে না পারে। তাহলে সেটি একটা উপায় হতে পারে। And plantation should preferably be on the backward slope, not on the sunward slope of the hilly areas. পাহাড়ি অঞ্চলে সেখানে যেদিকে সূর্য থাকে তার অপোজিট দিকে আমাদের ফসলের চাষ করতে হবে, যাতে করে প্রখর সূর্যালোক থেকে সেটি রক্ষা পেতে পারে। ইরিগেটিং দ্য ক্রপ ফিল্ড, যদি আমাদের ফসলের ক্ষেতের আশেপাশে যদি কোনো পানির উৎস না থাকে, পুকুর বা নদী বা খাল যদি না থাকে, তাহলে আমাদেরকে ইরিগেশনের ব্যবস্থা করতে হবে। ফসলের মাঠে ইরিগেশনের ব্যবস্থা করতে হবে। যখন বিশেষ করে হাই টেম্পারেচার পিরিয়ড যখন থাকে, তখন যদি আমরা ইরিগেশন দিতে পারি 2-3 ইরিগেশন ফসলের ক্ষেত্রে কয়েকদিনের ব্যবধানে, তাহলে কিন্তু লো টেম্পারেচার ইফেক্ট থেকে গাছকে রক্ষা করা যেতে পারে। ইরিগেশন lowers the temperature into waves. ওয়াটার ইটসেলফ একটা কুলিং এজেন্ট, তাহলে ওয়াটার কুলিং এজেন্ট হিসেবে কাজ করে। আর মোর ওয়াটার হলে কি হয়, বেশি পানি যদি আমরা দিতে পারি ফসলের ক্ষেত্রে, ট্রান্সপিরেশন বেশি হবে, যে ট্রান্সপিরেশনের মাধ্যমে কিছু টেম্পারেচারটা চলে যাবে এবং গাছ কুলিং হবে। এবং বলেছে স্প্রিংকলার ইরিগেশন ইজ ভেরি হেল্পফুল ইন দিস রিগার্ড। স্প্রিংকলার ইরিগেশন যদি দেওয়া সম্ভব হয়, অনবরত অবিরাম ভাবে যদি পানি দেওয়া সম্ভব হয়, আমরা দেখেছিলাম যে চিলিং বা ফ্রিজিং ইঞ্জুরিতে যেমন স্প্রিংকলার ইরিগেশন হেল্পফুল, সেক্ষেত্রে কিন্তু হাই টেম্পারেচারের ক্ষেত্রেও যদি আমরা ফোয়ারা আকারে অবিরত ভাবে পানি দিতে পাই, তাহলে ট্রান্সপিরেশন ওয়াটার ফসলের ক্ষেত্রে আসবে, ট্রান্সপিরেশন হবে এবং গাছকে কুলিং করতে সহায়তা করবে। তারপর শিফটিং প্ল্যান্টিং টাইম অ্যাডজাস্ট করা। Shifting adjustment of planting time is an effective strategy to escape high temperature effect. High temperature যখন এমনভাবে আমাদের প্ল্যান্টিং টাইম অ্যাডজাস্ট করা যাতে করে গাছ ওই হাই টেম্পারেচারটা না পায়, সেভাবে আমাদেরকে যদি সুযোগ থাকে প্ল্যান্টিং টাইমটা অ্যাডজাস্ট করতে হবে। ইউজ অফ মাল্চ, সয়েল মাল্চ। মাল্চ হ্যাভ ডাইরেক্ট শেডিং ইফেক্ট অন সয়েল। মাল্চ দিলে কি হয়, মাল্চ দিলে মাটি সরাসরি উত্তপ্ত হয় না, মাটিতে সরাসরি হিট পড়ে না, হিটটা আবার ফেরত যায়, বিকৃত হয়ে চলে যায়। Besides the consume soil moisture which ultimately reduce soil temperature. Besides the consume soil moisture, তাহলে soil moisture consume করে which ultimately reduces soil temperature, যার ফলে soil temperature কমে যায়। মাল্চ ইউজ করা যেতে পারে। তারপরে হচ্ছে তাহলে সয়েল মাল্চ ইউজ করা যেতে পারে, অর্থাৎ কচুরিপানা বা ধানের রাইস স্ট্র দিয়ে ফসলের ক্ষেত আচ্ছাদিত করা, সেখানে কিন্তু টেম্পারেচারের ইফেক্ট কিছু রক্ষা করা যেতে পারে। হার্ডিং অফ প্ল্যান্ট, সেটি হলো আমরা লো টেম্পারেচার কথা বলেছিলাম যে গাছকে নিম্ন তাপমাত্রায় রেখে গাছের মধ্যে নিম্ন তাপমাত্রা প্রতিরোধ করার ক্ষমতা গড়ে তোলা। আর এক্ষেত্রে যেটি করতে হবে, গাছকে
হাই টেম্পারেচারে চারা গাছকে হাই টেম্পারেচার কিছুদিন রেখে দিলে এর মধ্যে হাই টেম্পারেচার প্রতিরোধ করার ক্ষমতা গড়ে ওঠে। ইউজ অফ ডিফারেন্ট স্ট্রাকচারস লাইক শেডিং এর ব্যবস্থা করা যেতে পারে, সেটি একটা হতে পারে উচ্চ তাপমাত্রা রক্ষা করার জন্য। কুলিং দ্য অ্যাম্বিয়েন্ট এয়ার উইথ ওয়েট প্যাডস, এয়ার কুলারের মতো যদি আমরা সিস্টেম যদি অনেক এক্সপেন্সিভ হবে এই ধরনের ব্যবস্থা যদি বিশেষ করে এটা গ্রিন হাউসে সম্ভব, যদি হয়তো আমাদের মাঠে বড় ফিল্ডে সম্ভব না, সেক্ষেত্রে মাইক্রো ক্লাইমেটটাকে চেঞ্জ করে ফেলা। কুলিং দ্য অ্যাম্বিয়েন্ট এয়ার উইথ ওয়েট প্যাডস বা এই ধরনের এয়ার কুলারের মাধ্যমে পরিবেশটাকে ঠান্ডা করা। রেফ্রিজারেশন ইন ল্যাবরেটরি কন্ডিশনে যদি হয় সেখানে রেফ্রিজারেশনের ব্যবস্থা করা। পেন্টিং অর হোয়াইট ওয়াশ ইন দ্য গ্লাস যদি থাকে তোমার, যদি আবদ্ধ ঘরে যদি ফসল চাষ করা হয় সেই ঘরের গ্লাসগুলোকে পেইন্ট করে দেওয়া, যাতে করে সরাসরি সূর্যালোক হিট করতে না পারে, প্রবেশ করতে না পারে। এছাড়া ইউজ অফ প্লাস্টিক স্ক্রিন ব্যবহার করা যেতে পারে হাই টেম্পারেচার থেকে গাছকে রক্ষা করার জন্য। বিশেষ করে এগুলো প্রযোজ্য হচ্ছে তোমার হচ্ছে গ্রিন হাউস কন্ডিশনে। অ্যাডিং অফ অর্গানিক ম্যাটার অ্যাড করলে কি হবে? মর অর্গানিক ম্যাটার, মাইক্রোবিয়াল অ্যাক্টিভিটি বাড়বে। মর এক্সচেঞ্জ অফ এয়ার উইথ অ্যাটমসফিয়ার, যার ফলে অ্যাটমসফিয়ারের সাথে এয়ারের এক্সচেঞ্জ যেটি হবে সেটি বাড়বে, অর্থাৎ হাই টেম্পারেচারটা অ্যাটমসফিয়ারে চলে যাবে মর, এবং যার ফলে মর কুলিং হবে। অথবা মর অর্গানিক ম্যাটার, মর ওয়াটার হোল্ডিং ক্যাপাসিটি, তাহলে এটি দুই ভাগ হতে পারে। একটা হলো মাইক্রো অর্গানিজম জাতের মাইক্রো অর্গানিক অ্যাক্টিভিটির মাধ্যমে সেটি কিন্তু তাপমাত্রা কিছুটা কমাতে পারে, অথবা মর অর্গানিক ম্যাটার, মর ওয়াটার হোল্ডিং ক্যাপাসিটি আর মর কুলিং, তাহলে এভাবে হতে পারে একটা। আর এগুলো হচ্ছে অ্যাগ্রোনমিক মিনস, কৃষিতাত্ত্বিক উপায়ে ফসলের খেতে আমরা বা ফসল উৎপাদনে আমরা কিভাবে হাই টেম্পারেচারকে মিডিয়েট করতে পারি। আর যদি তা না হয়, এছাড়া বলা হচ্ছে, আমরা বলেছি যে ধানের ক্ষেত্রে বিশেষ করে বলা হচ্ছে ইন কেস অফ রাইস রিপ্লেসমেন্ট অফ হিট সেন্সিটিভ কালটিভার উইথ হিট টলারেন্ট ওয়ান্স, এই ধরনের ভ্যারাইটি যদি থাকে, যদি হিট টলারেট করতে পারে সেই ধরনের ভ্যারাইটি আমাদের চাষ করতে হবে। উইথ এ গ্রোথ ডিউরেশন অ্যালাউইং অ্যাভয়েডেন্স অফ পিক স্ট্রেস পিরিয়ড, এবং এদের গ্রোথ ডিউরেশন এমন হবে যাতে করে এই হাই টেম্পারেচার যখন থাকে তার আগে এটিকে হারভেস্ট করা সম্ভব হয়। এন্ড এক্সোজেনাস অ্যাপ্লিকেশন অফ প্ল্যান্ট হরমোনস, এছাড়া প্ল্যান্ট হরমোন ব্যবহার করার মাধ্যমে গাছের হরমোন ব্যবহার করার মাধ্যমে উচ্চ তাপমাত্রা থেকে গাছকে রক্ষা করা যেতে পারে। এছাড়া আরো কিছু ওই আছে, এগুলো flowering at cooler times of the day, more pollen viability, larger anther, and presence of long basal pores are some of the phenotypic markers for high temperature tolerance. হাই টেম্পারেচার টলারেন্সের জন্য সেটি করা হচ্ছে এমন ভাবে গাছকে তৈরি করা, যে বা জেনেটিক ইঞ্জিনিয়ারের মাধ্যমে এমন ভাবে গাছকে তৈরি করে ফেলা, এটি হলো ফ্লাওয়ারিং টাইম হবে, কুলার টাইম অফ দ্য ডে ফ্লাওয়ারিং তৈরি করবে, পোলেন ভায়াবিলিটি বাড়বে, লং বেজাল পোর তৈরি হবে, যার ফলে গাছ উচ্চ তাপমাত্রা থেকে বিশেষ করে ধান রক্ষা পাবে। এছাড়া আমরা কিছু কেমিক্যাল অ্যাপ্লিকেশনের মাধ্যমে আমরা হাই টেম্পারেচার থেকে গাছকে রক্ষা করতে পারি। সেটি হতে পারে seed hardening with 0.5% calcium chloride solution for arresting membrane damage, তাহলে ক্যালসিয়াম ক্লোরাইড 0.5% সলিউশন ব্যবহার করে সিড হার্ডেনিং করা যেতে পারে, যার ফলে মেমব্রেন ড্যামেজ হতে পারে না হাই টেম্পারেচারের কারণে। তারপর হচ্ছে স্পিড অ্যাপ্লিকেশন অফ এন অ্যান্ড কে ফার্টিলাইজার, এবং আমাদের দেশে কিন্তু এখন আমরা আগে কিন্তু এন স্পিড অ্যাপ্লিকেশন দিতাম 2-3 বার, কিন্তু ইদানিংকালে এন এর সাথে কিন্তু পটাশিয়াম কিন্তু এখন একবার মানে বপনের সময় দিয়ে দেওয়া হয়, রোপণের সময় দেওয়া হয়, আরেকবার কিন্তু বিশেষ করে হিডিং স্টেজে কিন্তু আবার পটাশিয়াম ফার্টিলাইজার ইউজ করা হয়। এটি কিন্তু গাছের স্ট্রেস টলারেন্স বাড়ায়, বিশেষ করে রোগ হতে পারে বা ড্রাউটের হাত থেকে, উচ্চ তাপমাত্রার হাত থেকে গাছকে রক্ষা করে। ফলিয়ার স্প্রে অফ 2% ডাইঅ্যামোনিয়াম ফসফেট প্লাস 1% পটাশিয়াম ক্লোরাইড, এবং বলা হচ্ছে যে এটা করা হয় during the spray sufficient moisture should be present in soil for avoiding leaf scorching যাতে না হয় সেক্ষেত্রে পর্যাপ্ত ময়েশ্চার থাকতে হবে সয়েলে।
হচ্ছে ফলিয়ার স্প্রে অফ 2% ডিএপি প্লাস 1% পটাশিয়াম ক্লোরাইড ব্যবহার করা যেতে পারে, অথবা ফ্লোরিয়ার স্প্রে অফ 0.5% জিঙ্ক সালফেট প্লাস 0.3% বোরিক অ্যাসিড প্লাস 0.5% ফেরাস সালফেট প্লাস 1% ইউরিয়া এগুলোর সলিউশন তৈরি করে ব্যবহার করা যেতে পারে, অথবা স্প্রে অফ 40 ppm ন্যাপথলিক অ্যাসিটিক অ্যাসিড for controlling premature flower fruit drop due to high temperature stress। এটি হচ্ছে হাই টেম্পারেচারের কারণে গাছের যাতে প্রিম্যাচুর ফ্লাওয়ার বা ফ্রুট ড্রপ ফুল বা ফল ঝরে না পড়তে পারে, সেই ক্ষেত্রে 40 ppm ন্যাপথলিক অ্যাসিটিক অ্যাসিড স্প্রে করা যেতে পারে যখন বিশেষ করে ফ্লাওয়ারিং হয় তখন। ফলিয়ার স্প্রে অফ 1% ইউরিয়া প্লাস 2% ম্যাগনেসিয়াম সালফেট প্লাস 0.5% জিঙ্ক সালফেট ব্যবহার করা যেতে পারে পাতায়, সেক্ষেত্রে গাছ উচ্চ তাপমাত্রা থেকে রক্ষা করা যেতে পারে। এখানে কি ঘটে, অ্যারেস্টিং ক্লোরোফিল ডিগ্রেডেশন যেটি করা হয় পাতায় যদি প্রয়োগ করা হয়, ক্লোরোফিলের ইন্টিগ্রেশন ভালো থাকে, ক্লোরোফিলটা নষ্ট হয় না, যার ফলে গাছের মধ্যে ফটোসিনথেসিস হতে পারে। এছাড়া ফলিয়ার স্প্রে 2% ক্যালসিয়াম নাইট্রেট ফর মেমব্রেন ইন্টিগ্রিটি, মেমব্রেন কোষের ভেদ্যতা বজায় রাখার জন্য 2% ক্যালসিয়াম নাইট্রেট স্প্রে করা হয়। 0.5 ppm brassonolide for increasing photosynthetic activity during stress। brassonolide ব্রাসিকাতে এটি তৈরি হয়, এই ব্রাসোনোলাইড করা যেতে পারে। সিড ট্রিটমেন্ট প্লাস সয়েল অ্যাপ্লিকেশন প্লাস ফলিয়ার স্প্রে অফ পিঙ্ক পিগমেন্টেড ফ্যাকাল্টেটিভ মেথানোট্রপস, এক ধরনের ব্যাকটেরিয়া। সিড ট্রিটমেন্ট করা যেতে পারে, বীজ বপনের পূর্বে এটি শোধন করা, প্লাস সয়েল অ্যাপ্লিকেশন প্লাস ফলিয়ার স্প্রে কি দেওয়া করবে সিড ট্রিটমেন্ট, সেটা হলো পিগমেন্টেড ফ্যাকাল্টেটিভ মেথানোট্রপ ব্যাকটেরিয়া, একটা ব্যাকটেরিয়া যেটি হলো অ্যাজ এ সোর্স অফ সাইটোকাইনিনের উৎসাহ, সেই সাইটোকাইনিন সমৃদ্ধ এই ব্যাকটেরিয়া বিষ শোধন করে বা সয়েল অ্যাপ্লিকেশন করা যেতে পারে। এবং ফলিয়ার স্প্রে যদি আমরা করতে পারি তাহলে কিন্তু হাই টেম্পারেচার থেকে গাছকে রক্ষা করা যাবে। ভ্যারিয়াস ওয়ার্কার রিপোর্টেড দ্যাট প্ল্যান্ট গ্রোথ হরমোনস রেগুলেটর্স মে বি ইউজড in alleviating high temperature stress in many plants like ethylene in Brussels sprout। বিভিন্ন ধরনের প্ল্যান্ট হরমোন ব্যবহার করা যেতে পারে এবং স্পেসিফিক উদাহরণ দেওয়া হয়েছে, বলা হয়েছে যে ব্রাসেল স্প্রাউট একটা ভেজিটেবলস ব্রাসিকোলারেসিয়া ভ্যারাইটি জেমিফেরা, সেখানে ইথাইলিন ব্যবহার করা যেতে পারে, 24 ব্রাসিনোলাইড ইন ব্রাসিকা and salicylic acid in mustard and beans। তাহলে এই বিভিন্ন ফসলের ক্ষেত্রে বিভিন্ন ধরনের প্ল্যান্ট হরমোন রেগুলেটর ব্যবহার করা যেতে পারে গাছকে হাই টেম্পারেচার স্টেট থেকে রক্ষা করা। এছাড়া অ্যামোথা এটাল observed that foliar application of brassonolide যে ব্রাসিকা থেকে পাওয়া যায় ব্রাসোনোলাইড given at 35 and 50 days after sowing resulted in significant improvement in all the yield components। কিসে, সানফ্লাওয়ারে যদি ব্রাসোনোলাইড 0.1 ppm দুইবার স্প্রে করা সম্ভব হয় তাহলে কি হয়, সানফ্লাওয়ারের যে হেড যেখানে বীজ থাকে যে হেড, সেখানে তার ডায়ামিটার বৃদ্ধি পায়, সিড নাম্বার ইন হেডে বৃদ্ধি পায়, যার ফলে সিড ইল্ড বৃদ্ধি পায়। এছাড়া টোটাল ডায়ামিটার প্রোডাকশন আলটিমেটলি বৃদ্ধি পেলেই কিন্তু ফলন বাড়ে। হারভেস্ট ইন্ডেক্স, তাহলে হেড ডায়ামিটার যেখানে বীজ থাকে সানফ্লাওয়ারের যে ফুল ডিস্কেট আকৃতি যেটি, সেটি ডায়ামিটার বাড়ে, সেই ডিস্কেটে সিড নাম্বার বাড়ে, সিড ইল্ড বাড়ে। তাহলে এইভাবে আমরা বিভিন্ন ধরনের কেমিক্যাল ইউজ করে, এটা আমরা বলেছি, বিভিন্ন ধরনের কেমিক্যাল ইউজ করে হাই টেম্পারেচারের থেকে গাছকে আমরা রক্ষা করতে পারি। এখানে হাই টেম্পারেচার ইনজুরি এখানে শেষ। আমি আরেকটা তোমাদের জিনিস তোমাদেরকে একটু আমি আলাপ করতে চাই, সেটা হলো ফটোপিরিয়ডিক ইন্ডাকশন। যেই জিনিসটা বিশেষ করে তোমরা যারা রিসার্চের কাজে গ্রাজুয়েশন হওয়ার পরে রিসার্চের কাজে যারা জড়িয়ে থাকবে, এগুলো ফটোপিরিয়ডিক ইন্ডাকশন বলে একটা টার্ম, যেটি তোমাদের হয়তো তোমাদের যে সিরিয়াল ক্রপসের মধ্যে ধান আছে সেখানে পড়ানোর কথা, হয়তো বা এই জিনিসটা তোমরা যদি কেউ পড়ান কোনো টিচার তাহলে তোমরা জানতে পারবে, নাহলে কিন্তু আমার মনে হয় না কেউ এই জিনিসটা পড়ায়। তো আমি এই জন্য তোমরা যদি 4 সেকশনের ছাত্র আসো, আমি ফটোপিরিয়ডিক ইন্ডাকশন সম্পর্কে আমি একটু তোমাদের জাস্ট 5 মিনিটস কথা বলবো। সেটা হলো আমাদের দেশে দেশি ধানের যে সমস্ত জাত
ইন্ডিজিনাস রাইস কাল্টিভার, দেশি ধানের জাত যেগুলো, বিশেষ করে আমন ধানের দেশি জাত, যে সমস্ত, তোমরা ধানের যখন পড়বা, ধান এখন হয়তো তোমাদের পড়ানো হয় নাই, দেশি জাতের আমন ধান ভ্যারাইটি, যে সমস্ত ধানের ভ্যারাইটি জাতের শেষে সাইল শব্দ যুক্ত আছে, সেগুলো হচ্ছে আমাদের দেশের আমন ধানের জাত। সাইল যেমন ব্রিসাইল, তারপরে বিনা সাইল, কার্তিক সাইল, লতি সাইল, ঝিঙ্গা সাইল, এগুলো সবই হচ্ছে আমন ধানের জাত, এবং এই সমস্ত জাত হচ্ছে আলোর প্রতি সংবেদনশীল। তাহলে একটা ব্যতিক্রম আছে এই ধানের জাতের মধ্যে, একটা ব্যতিক্রম আছে, সেটি হচ্ছে পশু সাইল। পশু সাইল হচ্ছে একমাত্র বোরো ধানের জাত। তাছাড়া যত ধানের ভ্যারাইটির শেষে সাইল শব্দটা যুক্ত আছে, সেগুলো হচ্ছে আমন ধানের জাত, এবং এই আমন ধানের জাতগুলো দু একটা এক্সেপশন থাকতে পারে। ম্যাক্সিমাম আমন ধানের দেশি জাতগুলো হচ্ছে আলোর প্রতি সংবেদনশীল। এখানে একটা ধানের জাতের কথা বলা আছে, সেটা হলো কালিজিরা, একটা আমন ধানের জাত, সেটিও আলোর প্রতি সংবেদনশীল। তাছাড়া নাইজার শাইল ধান আছে, তারপরে পাজাম আছে, এগুলো কিন্তু আমন ধানের জাত, এবং এগুলো আলোর প্রতি সংবেদনশীল। হাইল্ডিং যে সমস্ত ধান আমাদের, সেগুলো কিন্তু আলোর প্রতি লেস ফটো সেন্সিটিভ। আমন ধানের হাইল্ডিং যে সমস্ত ভ্যারাইটি বীজ এগুলো ডেভেলপ করেছে, সেগুলো কিন্তু আলোর প্রতি সংবেদনশীলতা নাই। সেই কারণে কিন্তু আমাদের যে আমাদের কিছু ভ্যারাইটি আছে, যেগুলো হচ্ছে ডাউট টলারেন্ট ভ্যারাইটি বা শর্ট ডিউরেশন কিছু ভ্যারাইটি, সেগুলো আমরা কিন্তু তাড়াতাড়ি হারভেস্ট করতে পারি। অর্থাৎ সিড টু সিড লাইফ সাইকেল কিছু কিছু ভ্যারাইটি আছে, সেগুলো হচ্ছে 100 দিন। কিন্তু আলোর প্রতি সংবেদনশীলতা যদি থাকতো, তাহলে কিন্তু এরা একটা নির্দিষ্ট ডে লেন্থের নিচে গেলে এরা ফুল উৎপাদন করতো। কিন্তু আলোর প্রতি সংবেদনশীলতা না থাকার কারণে এরা কিন্তু যে কোনো সময়ে ফুল উৎপন্ন করতে পারে। তো যাই হোক, আমার বলার বিষয় হচ্ছে ফটোপিউরিটিক ইন্ডাকশন। ফটো ইন্ডাকশন দ্বারা আমরা দেশি ধানের কথা যদি চিন্তা করি, তাহলে এরা ফুল উৎপন্ন করবে যখন দিবস দৈর্ঘ্য একটা ক্রিটিক্যাল ডে লেন্থের নিচে নামবে। অর্থাৎ যদি ধরো কালিজিরা ধানের ক্রিটিক্যাল ডে লেন্থ হতো, দিনের দৈর্ঘ্য হচ্ছে 10.5 ঘন্টা, মনে ধরে, আমি জানি না এটির কত হতে পারে, 11 ঘন্টা, আমি ধরে নিলাম যে কালিজিরা ধানের দিবস দৈর্ঘ্য ক্রিটিক্যাল ডে লেন্থ 10.5 ঘন্টা। তাহলে 10.5 ঘন্টার যদি নিচে নামে দিবস দৈর্ঘ্য, তাহলে এটি ফুল উৎপন্ন করবে। আর এর উপরে যদি থাকে দিবস দৈর্ঘ্য, তাহলে কিন্তু এটি কিন্তু ফুল উৎপন্ন করবে না। এটি হচ্ছে তাহলে 10.5 ঘন্টা হচ্ছে ক্রিটিক্যাল ডে লেন্থ। তাহলে তাহলে আমরা যদি জুলাই মাসে কালিজিরা ধান বপন করি, তাহলে যখন এর দিবস দৈর্ঘ্য 10.5 ঘন্টা, বা আমি জানি না 11 ঘন্টা হতে পারে ক্রিটিক্যাল ডে লেন্থ, 11 ঘন্টার নিচে নামলে সে ফুল উৎপন্ন করবে। যদি নভেম্বর মাসের দিবস দৈর্ঘ্য, নভেম্বর মাসের 15 তারিখে ধরো ক্রিটিক্যাল ডে লেন্থ 10 ঘন্টা নিচে নামে, এরপরে হয়তো কন্টিনিউ করে কিছুদিন, তাহলে এই নভেম্বর মাসের 15 তারিখের পরে কিন্তু কালিজিরা ধান তার ফুল উৎপন্ন করবে। এর আগ পর্যন্ত সে কি থাকবে, ভেজিটেটিভ কন্ডিশনে থাকবে, অর্থাৎ রিপ্রোডাক্টিভ স্টেজে সে যাবে না, সেটি হচ্ছে নর্মাল। তাহলে কালিজিরা একটা হলো জুলাই মাসে লাগানো হলো, সেটি কিন্তু ফুল দিবে নভেম্বরের 15 তারিখ বা তারপর। আরেকটা কালিজিরা ধান লাগানো হলো, সেটি সেপ্টেম্বর মাসে লাগানো হলো, সেটি কি হবে, সেটি কিন্তু তার ভেজিটেটিভ স্টেজ কমপ্লিট না করেই নভেম্বরের 15 তারিখে বা তারপরে কিন্তু সে ফুল উৎপন্ন করবে। তাহলে এটিকে বলা হচ্ছে শর্ট ডে প্ল্যান্ট। তারা কারা, যারা হচ্ছে একটা ক্রিটিক্যাল ডে লেন্থের নিচে গেলে, দিবস দৈর্ঘ্য নিচে গেলে তারা ফুল উৎপন্ন করে। তাহলে কালিজিরা ধানের কথা বললাম যে নভেম্বরের 15 তারিখের পরে এরা ফুল উৎপন্ন করে। কিন্তু যদি এমন হয় যে কালিজিরা ধান আমরা ডিসেম্বর মাসে, যদি আমরা জানি ডিসেম্বর মাসের কোনো সময় কিন্তু এই ক্রিটিক্যাল ডে লেন্থ ওই যে 11 ঘন্টা বা 10.5 ঘন্টা এরকম থাকে, তাহলে যদি এই ক্রিটিক্যাল ডে লেন্থে মধ্যে থাকতেই ডিসেম্বর মাসে ধরো 30 তারিখ ক্রিটিক্যাল ডে লেন্থ 11 ঘন্টা, এরপরে আবার ডে লেন্থ বেড়ে যাবে 30শে ডিসেম্বরের পরে ধরো ডে লেন্থ বাড়তে থাকতে আস্তে আস্তে। তাহলে আমরা যদি এই 30শে ডিসেম্বরের আগে যদি এই কালিজিরা ধানটা ট্রান্সপ্লান্ট করতে পারি, আমরা বললাম যে কালিজিরা ধান আমন মৌসুমে চাষ হয়, কিন্তু আমরা কি করছি, বোরো মৌসুমে এই ক্রিটিক্যাল ডে লেন্থ জানা আছে আমাদের যে এটি 10.5 ঘন্টা 11 ঘন্টা ওই নিচে গেলে এটি ফুল উৎপন্ন করবে। তাহলে আমরা যদি এই 30শে ডিসেম্বরের মধ্যে যদি আমরা এই কালিজিরা ধানটাকে রোপণ করতে পারি, তাহলে সে লং দিতে ফুল উৎপন্ন করবে। এর কারণ হিসেবে বলা হচ্ছে যে এই যে বপন সময়ে, যে বপন না ট্রান্সপ্লান্টিং টাইমে যে
ক্রিটিক্যাল ডে লেন্থ থাকে, ছোট দিবস থাকে, এর আবেশ এই ধান গাছের মধ্যে থেকে যায়, যার ফলে কালিজিরা ধান দিবস দৈর্ঘ্য বড় দিবস দৈর্ঘ্যে ফুল উৎপন্ন করে। এই যে ফেনোমেনা, যে এই বপন সময়ের বা রোপণ সময়ের ডে লেন্থ ছোট থাকার কারণে এর যে আবেশ এটি গাছের মধ্যে থেকে যায়, এর ফলে এই কালিজিরা ধান কিন্তু ওই এপ্রিল মাসে ফুল উৎপন্ন করে। এই ঘটনাকে, এই ফেনোমেনাকে বলা হচ্ছে ফটোপিরিয়ডিক ইন্ডাকশন। তাহলে ধান আমরা কালিজিরা ধান আমরা বলি যে একটি পোলার চাল, বা নাইজারশাল ধান, ফাইন রাইস ভালো আমন ধানের জাত, বা পাজাম ধান একটা ভালো আমন ধানের ভ্যারাইটি। এটি যদি আমরা আহ বড় মৌসুমে যদি আমরা এই ক্রিটিক্যাল রেজেন্টে এই ফটোপিডিক ইন্ডাকশনকে কাজে লাগিয়ে আমরা কিন্তু বড় মৌসুমে এই আমন ধানের যেগুলো হাইলি ফটোসেন্সিটিভ ভ্যারাইটি সেগুলো কিন্তু আমরা এই বড় মৌসুমে চাষ করতে পারি। তাহলে এই ফটোপিডিক ইন্ডাকশনটা এভাবে কাজে লাগানো যেতে পারে। এছাড়া আমরা আরেকটা এক্সাম্পল দিয়ে শেষ করবো, সেটা হলো জুট, হুইট। তোমরা ফাইনাল মনে হয় তোমাদের জুট পড়ানো হবে। হুইট একটা ফাইবার ক্রপ। আমরা জানি যে হুইটটাকে আমরা ফাইবারের জন্য চাষ করি। এই দেশি জাতের ভ্যারাইটি হুইটে, জুটের ভ্যারাইটি অথবা তোষা পাটের ভ্যারাইটি কিন্তু আলোর প্রতি সেন্সিটিভ, আলোর প্রতি সংবেদনশীল, হাইলি ফটো সেন্সিটিভ, এবং এটিও কিন্তু শর্ট ডে প্ল্যান্ট। এটি ক্রিটিক্যাল ডে লেন্থের নিচে গেলে, দিবস দূরে গেলে এরা ফুল উৎপন্ন করে। তাহলে আমরা কি, আমরা জানি যে আমরা পাটকে চাষ করি আঁশের জন্য। তাহলে আমরা যদি বিশেষ করে কর্করাস ওলিটোরিয়াস কিন্তু মর ফটো সেন্সিটিভ দেন কর্করাস ক্যাপসুলারিস। তোষা পাট দেশি পাটের তুলনায় বেশি সেন্সিটিভ। তাহলে যদি কোনো ফার্মার তার জমি ধরো জানুয়ারি মাসে খালি হয়ে গেল, সে মনে করলো যে সে জমিতে পাট চাষ করবে, তাহলে যে জানুয়ারি বা ফেব্রুয়ারি মাসে সে পাটের বীজ বুনে দিল জমিতে, তোষা পাটের বীজ বুনলো, কি হবে? দেখবে যে পাটের গাছ 1 হাত বা 1.5 হাত, 1.5 হাত উচ্চতা প্রাপ্ত যখন হয়, তখন পাট গাছে কি হবে? ফুল আসবে, অর্থাৎ অকালে ফুল এসে গেল। তার কারণ হচ্ছে যে এই যে বপন সময়ে এই যে ক্রিটিক্যাল ডে লেন্থ ছিল পাটের, যখন বপন সময়, এই বপন সময়ে যে ক্রিটিক্যাল ডে লেন্থের নিচে থাকায়, দিনের দৈর্ঘ্য নিচে থাকায়, দিনের দৈর্ঘ্য কম থাকায়, এই যে এই বপন সময়ে যে দিবস দৈর্ঘ্য কম ছিল, এর যা আবেশ পাট গাছে থেকে যায়, এর ফলে কিন্তু পাট গাছে অকালে ফুল আসবে। তাহলে কিন্তু ফার্মাররা কি হবে? ফার্মার কিন্তু পাটের আঁশ পাবে না, তারা কিন্তু আঁশ থেকে বঞ্চিত হবে। সেই ক্ষেত্রে যদি এমন হয় যে ফার্মাররা ধরো এই যে পাট তারা মার্চে বলা হয় যে তোষা পাট বলা হয় এপ্রিলের 15 তারিখ বা তারপরে বপন করতে, তাহলে সে যদি ফার্মার যদি মনে করে যে আমি না, আমি পাটও চাষ করব, আমি একই পাট থেকে আবার বা ওই জমি থেকে আমি পাটের বীজও পেতে চাই, তাহলে কি করবে? সে এপ্রিল মাসে পাট চাষ করবে, পাট হারভেস্ট করে ধরো আগস্ট আগস্ট মাসে পাট হারভেস্ট করবে। এই পাট হারভেস্ট করে ওই জমিতে সে পাটের বীজ বুনে দিবে। যার ফলে কি হবে? যখন ডেলেন ছোট আসবে, তখন এই তাড়াতাড়ি সেপ্টেম্বর মাসে বা সেপ্টেম্বর মাসে বুনলে দেখা যাবে সে অক্টোবর মাসেই এই পাটের গাছে ফুল আসছে। তাহলে এইভাবে কিন্তু এই এই ফটোপিরিয়ডিক ইন্ডাকশন, এই যে নিম্ন দিবস দৈর্ঘ্যের যা আবেশ সেটি গাছে থেকে যায়, থেকে গেলে এটিকে পরবর্তীতে কিন্তু যে কোনো সময় এটি ফুল উৎপন্ন করে। এটিকে কাজে লাগিয়ে কিন্তু আমরা এই যে পাটকে আমরা আঁশ পেতে পারি, যেমন বা অন্য সময় যে যখন সিজন থাকে না তখন পাট বপন করে, পাটের বীজ বপন করে আমরা বীজ উৎপন্ন করতে পারি, অথবা আমন ধানের ভ্যারাইটিকে আমরা বড় মৌসুমে চাষ করতে পারি। এই ফটোপিক ইন্ডাকশনের জ্ঞানকে কাজে লাগানো, এইভাবে কাজে লাগানো যেতে পারে। হ্যাঁ, তোমরা এখন বলো। বলো, তোমার কথা বোঝা যাচ্ছে না, কেটে কেটে আসছে। অন্য কেউ হেল্প করতে পারো? Anybody can help me? না স্যার, ওর প্রশ্নগুলো শোনা যাচ্ছে না স্যার, সমস্যা আমি হচ্ছে। শুনতে পাই না ভাই। স্যার আমার একটা কোশ্চেন হচ্ছে, আপনি বলছেন হাই টেম্পারেচারটা মানে আমন ধানকে তেমন এফেক্ট করে না, কিন্তু বোরো রাইসকে এফেক্ট করে, এটা কেমন? আমি বললাম যে ওটা আমি উদাহরণ দিয়ে বলেছি, কিন্তু ওই হাই টেম্পারেচারের ক্ষেত্রে উদাহরণ হিসেবে আমি বলেছি কিন্তু রিপ্রোডাক্টিভ স্টেজের কথা বলেছি, ভেজিটেটিভ স্টেজ হতেই পারে। আমি বললাম যে আমন ধান লাগানো হয় সাধারণত জুলাই আগস্ট মাসে, যখন এটি রিপ্রোডাক্টিভ ফেজে যায় তখন তো আলটিমেটলি টেম্পারেচার কমে যায়, সেই ক্ষেত্রে হাই টেম্পারেচার আমন ধানকে এফেক্ট করে না।
বিশেষ করে আমি রিপ্রোডাক্টিভ স্টেজের কথা যখন বলেছি তখন আমি এক্সাম্পলটা টেনেছি, কিন্তু এই ভেজিটেটিভ স্টেজে হতেই পারে। স্টেরাইল স্প্যাকলেটের ক্ষেত্রে এটি বলেছি আমি, যে স্টেরাইল স্প্যাকলেট সাধারণত আমন ধানে হয় না, যেহেতু তাপমাত্রা ওই সময় কমে যায়। আমার ওই ওই যে যে স্টুডেন্টটা কথা বলছিল ওর কথা কি এখন বোঝা যায়? আরেকবার বলো তো। তোমার ভাই কথা কেটে আসছে। দেলোয়ার ইয়ারফোন খুলে প্রশ্ন কর, ইয়ারফোন খুলে প্রশ্ন কর। খুলে নাও দেখি। স্যার বলো। স্যার যে এই ফটো পিরিয়ডিক ইন্ডাকশনটা এটা কত দিনের মাঝে থাকে, বা কত মাস আগে রোপণ করলে ট্রান্সফার পাওয়া যাবে বা ইন্ডাকশন থেকে যাবে? তোমার যদি ওটি ক্রিটিক্যাল ডে লেন্থের মধ্যে থাকে, ক্রিটিক্যাল ডে লেন্থের নিচে থাকতে হবে 2 মাস দৈর্ঘ্য, তাহলে এটি হবে। ক্রিটিক্যাল ডে লেন্থ তোমার জানতে হবে ফসলের, ওটি বা তোমার কয়েকটা ডেটে তোমার ট্রান্সপ্লান্টিং করে এটা জেনে নিতে হবে। কয়েকটা ডেটে তুমি তাহলে ডেট অফ ট্রান্সপ্লান্টিং এর উপর মানে এক্সপেরিমেন্ট করতে হবে তোমার, না হলে তোমার এটি ইন্টেনসিভ স্টাডি করতে হবে যে ক্রিটিক্যাল ডে লেন্থ কত, সেটি যদি জানা থাকে সেই ক্রিটিক্যাল ডে লেন্থের যাতে নিচে দিবস দৈর্ঘ্য থাকে সেইভাবে আমাদেরকে ধান রোপণ করতে হবে। জি স্যার, থ্যাংক ইউ, বুঝতে পারছি। টাইম শেষ স্যার। তাহলে ঠিক আছে, তাহলে আমার ক্লাস সামনে আমার শেষ, আমার তোমাদের হয়তো পরের সপ্তাহ থেকে ডক্টর রাশেদ, প্রফেসর ডক্টর রাশেদ কন্টিনিউ করবে। তো সে হচ্ছে তোমাদের আরো কিছু স্টেজ আছে, স্যালানিটি, অ্যাক্সালিনিটি, এই ধরনের স্টেজ নিয়ে কথা বলবে। তো সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থেকো। ক্লাসগুলো অনেক ফাস্ট হয়েছে স্যার। আচ্ছা, আমি তোমাদের একটা মেল অ্যাড্রেস দিও, আমি ইয়ে করে দিব আর কি, শেয়ারের মেল অ্যাড্রেসটা আমাকে পাঠিয়ে দিও, অথবা এখনো দিতে পারো চ্যাট বক্সে।